আপনি যদি ভারতীয়দের সত্যি সত্যি ভয় দেখাতে চান তাহলে কি বলবেন জানেন? আমরা ভারত হতে চাই। এই লেখাটি আমি পড়ছিলাম রাষ্ট্রচিন্তা নামক এই ম্যাগাজিনটি থেকে। এই লেখাটি আমি যখন প্রথমবার পড়েছি তখন আমি রীতিমতো থতমত খেয়ে গিয়েছিলাম। আমি ভাবা শুরু করলাম যে এই কথাটা আসলে কতটা লজিক্যাল। তো কিছু তরল চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি ভাবলাম, আচ্ছা, আমি যখন ইন্টারনেটে ভারতীয় এবং বাংলাদেশিদের মাঝে একটা যুদ্ধ দেখি, তখন দেখি এরকম যে একটা উগ্রপন্থী সেকশন অফ ইন্ডিয়ানস তারা এইভাবে বলে যে আমরা রংপুর দখল করে ফেলবো, তাহলে চিকেন নেক থাকবে না, আমরা সহজে সেভেন সিস্টার্সের সাথে কানেক্টেড হয়ে যাব। এরপর এভাবেও বলে অনেক সময় যে আমরা ফেনীকে দখল করে নেব, তাহলে ফেনী সহ পার্বত্য চট্টগ্রাম সেটাও সেভেন সিস্টার্সের সাথে কানেক্টেড হয়ে যাবে এবং তারা বে অফ বেঙ্গলের সাথে কানেক্টেড হতে পারবে। তো আমার মাথায় এই চিন্তাটা আসলো, আচ্ছা, ফেনী দখল করার চিন্তা আসলো, রংপুর দখল করার চিন্তা আসলো, কিন্তু কেন পুরো বাংলাদেশই নয়? এছাড়াও দেখা যাচ্ছে 1971 সালে আমি মনে করি তাদের সবচেয়ে সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশকে দখল করার, কিন্তু তারা কেন করেনি? তো সেটির একটি প্রাথমিক উত্তর হয়তো আমি এই প্রবন্ধ থেকে পেয়েছি। এটা কতটা লজিক্যাল সেটা হয়তো এইটি পাঠ করার পরে আপনারা মন্তব্য হিসেবে জানাতে পারবেন। তো আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। এখানে লেখা আছে যে 50তম পৃষ্ঠায় লেখা, ইউনুস সাহেব যে সেভেন সিস্টার্সের কথা বলেন তিনি কিন্তু জেনে শুনেই তা বলেছেন। ভারতের সাথে বাংলাদেশের সব থেকে বড় সীমান্ত রয়েছে। ভারতের সাথে বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে যে সীমান্ত তার থেকেও বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত বড়। সীমান্তের ওই দিকে রয়েছে ভারতের সবচেয়ে সংবেদনশীল জায়গা, সেখানকার মানুষ, সংস্কৃতি, ভাষা ও ধর্মে সাধারণত ভারতীয় না। সেখানে চীন অনেক দিন ধরে কাজ করছে, ভারতের জন্য এটা একটা সাংঘাতিক ব্যাপার। সে সেভেন সিস্টার্স থেকে বে অফ বেঙ্গলে যাওয়ার পথ চায়, সে ত্রিপুরা থেকে সমুদ্রের রাস্তা বানাতে চায়, সে বাংলাদেশে এপার থেকে ওপারে অবাধে যেতে চায়। কিন্তু তার একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে সে মুসলমান চায় না। তার যদি মুসলমান নিয়ে কোনো সমস্যা না হতো তাহলে তো সে ইউরোপীয় ইউনিয়নের মতো সীমান্ত উঠিয়ে দেওয়ার প্রস্তাব দিতে পারত। আপনারা বাংলাদেশি থাকেন, আমরা ভারতীয় থাকি, আমাদের দুই দেশের লোক দুই দেশে অবাধে আসবে যাবে, কিন্তু এখানে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো দিন হবে না। কেন হবে না? ভারতের সবচেয়ে বড় যে দুঃস্বপ্ন তা কি জানেন? আপনি যদি ভারতীয়দের সত্যি সত্যি ভয় দেখাতে চান তাহলে কি বলবেন জানেন? আমরা ভারত হতে চাই। আমরা ভারতের অংশ হয়ে গেলে এই 17 কোটি মানুষের ওজনে বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত মুসলিম প্রধান হয়ে যাবে। এটা ভারতের নাইটমেয়ার সিনারিও। সেভেন সিস্টার্সকে বাঁচাতে গিয়ে সে পূর্ব ভারতকে মুসলমান বানিয়ে দেবে। সে এখনও কাশ্মীরের কয়েক মিলিয়ন মুসলমান হ্যান্ডেল করতে পারে না। তাই আমরা যদি কোনোদিন বলি আমরা ভারত হতে চাই, আমাদের শুধু লোকসভায় 100টা আসন দেবেন, এর চেয়ে বড় হুমকি ভারতের নাই। সেজন্য ভারতের অবস্থান বাংলাদেশের প্রতি যেমনটা, ইসরায়েলের অবস্থান ফিলিস্তিনের প্রতি। আমরা তোমাদের ভূখণ্ডে যা ইচ্ছা করার অধিকার চাই, আমরা তোমাদের মানুষ চাই না। অ্যাক্সেস চান, মানুষ চান না, তার মানে আপনি আমাদের ধরে রাখার জন্য কাঁটাতারের বেড়া দিবেন, আর আমাদের ভেতরে আপনারা আর আপনাদের গোয়েন্দা বাহিনী ঘুরে বেড়াবেন। এরকম চুক্তি কেউ মানবে না, যে কারণে এই চুক্তি গোপন করতে হবে। এরকম গোপন চুক্তি যে সরকার করতে রাজি হবে তাকে ক্ষমতায় রাখতে ভারত যা কিছু করতে হয় করবে। এটাই তো হয়েছে। তো এতটুকু অংশ আমি পাঠ করেছি, বাকিটা আপনারা এই বইয়ে পাঠ করলে জানতে পারবেন। এটি রাজনৈতিক বন্দোবস্ত, সংবিধান ও সংস্কার নামক প্রবন্ধ। এটি হচ্ছে আসলে সৈয়দ মুশতাক হোসেন খানের লেখা একটি প্রবন্ধ। এটি আসলে একটি বক্তৃতা ছিল যেটি অনুলিপি করা হয়েছে। এই বইটি আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে পেতে পারেন সম্পূর্ণ বক্তৃতাটি অথবা সম্পূর্ণ আলোচনাটি, যেটির প্রায় 57 মিনিট লেন্থের। তো এইখানে যে বিষয়টা আসলে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, যেটি আমি মনে করি বলা প্রয়োজন, যে দেখুন, এই যে ইন্ডিয়ানদের মুসলমানদের প্রতি যে একটা বিদ্বেষ, সেটা হচ্ছে অনেক আগে থেকেই চলমান। তো দেখা যাচ্ছে এই ওয়াকফ বিলের সময় কাশ্মীরে যে একটা জঘন্য নৃশংস হত্যাকাণ্ড হলো, যেটিকে টেররিস্ট আক্রমণ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, এবং সেটি হতে পারে। তবে এখান থেকে কিন্তু একটা আমাদের ফোকাস সরে গেল। আপনাদের হয়তো এই যে আমি বললাম যে 1971 সালে কিন্তু চাইলেই বাংলাদেশকে সহজে অ্যাক্সেশন করতে পারতো, যেভাবে কাশ্মীরকে অ্যাক্সেশনের থ্রুতে কানেক্টেড করেছিল ইন্ডিয়া, কিন্তু সেটি করেনি। কারণ হচ্ছে সেম ওই যে মুসলিম প্রবলেম। কারণ তারা জানে যে এত লার্জ একটা পপুলেশন যদি মুসলিম হয়ে যায় তাহলে কিন্তু ভারতের পলিটিক্যাল সিনারিটা অনেকটা ডিফারেন্ট হয়ে যাবে। এবং ভারতের যে ক্ষমতাসীন দল রয়েছে তারা কিন্তু মূলত চলেই এই ধর্মভিত্তিক রাজনীতি করে, অর্থাৎ ধর্মীয় বিভাজন সৃষ্টির মাধ্যমে। তাই দেখা যায় যে ভারতীয় হিন্দুদের মাঝেও যারা ঐক্যের কথা বলে তাদেরকেও তারা অনেক সময় ভিলিফাই করে অথবা তাদেরকে নানাভাবে অপমান করে। তো দেখা যাচ্ছে, আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে আমাদের ভারত বিদ্বেষী হওয়ার দরকার নেই অথবা ভারতপন্থী হওয়ার দরকার নেই, আমাদের ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করতে হবে। এখানে
পাকিস্তানপন্থীও হওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি, আর পাকিস্তান বিদ্বেষী হওয়ারও আমি প্রয়োজন মনে করি না। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে অথবা ভূরাজনীতির ক্ষেত্রে কেউ পরম বন্ধু নয়, কেউ পরম শত্রু নয়। দেখা যাচ্ছে যে আরাকান যে ক্রাইসিস আমাদের ফেস করতেছে রোহিঙ্গা ইস্যুতে, সেখানে কিন্তু আমাদের বিশ্ব দরবারে যারা রয়েছে সকলের সাথে আমাদের নেগোশিয়েট করে কাজ করতে হয়। তো আমি মনে করি এই ধরনের প্রবন্ধ আরও বেশি করে পড়া উচিত, যেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং আরও ব্রড হয়, আরও এক্সপান্ড করে, যেন আমরা আরেকটু ধীরে সুস্থে মন্তব্য করতে পারি। আমাদের সেটা বাংলাদেশি হোক অথবা ভারতীয় হোক, কারোরই উগ্রপন্থা আমি মনে করি না অবলম্বন করা প্রয়োজন অথবা উচিত। তো আশা করি আপনারা এই বইটি পড়বেন না, এবং আপনাদের যদি সেকেন্ড কোনো ওপিনিয়ন থাকে তাহলে অবভিয়াসলি শেয়ার করবেন। তবে অযথা আক্রমণাত্মক মন্তব্য করে অথবা ভিডিও না দেখে মন্তব্য করাটা আমি পছন্দ করি না। সো আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।